আসসালামু আলাইকুম। মাঝখানে ২ দিন ভিডিও দেওয়া হয়নি। বৃহস্পতিবার দিন ভিডিও দিতে পারিনি। তার আগে বুধবারের দিনও ভিডিও দিতে পারিনি। আমার একটা ব্যাচ শুরু হয়েছে টেকনিক্যাল ট্রেনিং এর, আপনারা জানেন, গত ১ তারিখ থেকে। তো এই ব্যাচ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। একটা ব্যাচ শুরু করার আগে গ্রুপ গোছানো, তারপরে তাদের ইমেইল আইডি গুলো একত্রিত করা। আমি ট্রেনিং শেষে রেকর্ডিং ভিডিওগুলো দেই ইমেইলের মাধ্যমে। তো অনেকগুলো কাজ থাকে, এই কাজগুলো শেষ করে সময় করতে পারিনি ভিডিও করা। যাই হোক, আজকে আগামীকালকে আমাদের মার্কেট ওপেন হবে। সাপ্তাহিক প্রথম কর্মদিবস। আমরা আগামী সপ্তাহে কি কি শেয়ার ভালো হতে পারে সেই শেয়ারগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা ভিডিও শুরু করার আগে দেখব যে গত সপ্তাহে আমরা যে শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ারগুলোর কি অবস্থা এবং সেই শেয়ারগুলো নিয়ে আমাদের কি করা উচিত, এ বিষয়ে একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়ে আমরা আমাদের আজকের শেয়ার সেকশনে যাব যে কি কি শেয়ার সামনের সপ্তাহে ভালো হতে পারে। আজকে সামনের সপ্তাহে ভালো হতে পারে এমন শেয়ারগুলোকে ৩ ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ডু অর ডাই, মানে এই শেয়ারগুলো বাড়তেই হবে, একটু পেছনে হটার সুযোগ নেই। একটু রিস্ক নিয়ে, একটু ঝুঁকি নিয়ে এই শেয়ারগুলো এন্ট্রি দিবেন কিনা সেটা বিবেচনা করা যেতে পারে। আর কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো যে শেয়ারগুলো ঠিক আছে, অতটা গরম না, কিন্তু শেয়ারগুলো সামনে ভালো হবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা আমাদের গত সপ্তাহে দেওয়া শেয়ারগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব জেনিক জিল নিয়ে। জেনিক জিল এই শেয়ারটা আমরা দিয়েছিলাম, আমাদের ম্যাচিউর হবে আগামী রবিবারের দিন। 20% প্রফিট ম্যাচুরিটিতে। আপনারা যদি কেউ নিয়ে থাকেন ভিডিওতে কমেন্ট করবেন, ভালো লাগে শুনে যে লাভ হচ্ছে আপনাদের। সরি, পিওর টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ারগুলো কেনা। আমি যখন শেয়ার বাছাই করি তখন অবশ্যই কোনো নিউজকে প্রাধান্য দিই না, নিউজ আমি শুনতেও চাই না। নিউজগুলো করে কি, বায়াস করে। একটা শেয়ার ভালো হতে হওয়ার সুযোগ কম, এরকম সময় যদি একটা বড় কোনো জায়গা থেকে কেউ যদি আপনাকে বলে এই শেয়ারটা ভালো হবে, বা এমন কারো কাছ থেকে শুনছেন যাকে আপনি ঠিক অবিশ্বাস্য করতে পারছেন না, তখন আপনি বায়াস হয়ে যাবেন। আমি কখনোই অ্যানালাইসিস করার সময় বায়াস হতে চাই না। আমি খুব নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করতে চাই এবং আমি টেকনিক্যাল সিগন্যাল না পেলে আমি বাই করার ঘোর বিপক্ষে। আমাদের এখানে একটা চমৎকার ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছিল। ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলো হচ্ছে বাইল্যাটারাল প্যাটার্ন, এটা হচ্ছে যেদিকে ব্রেকআউট হয় প্রাইস সেদিকে যায়। শেয়ারটা কেন বাছাই করলাম সেটা একটু বলি। এটা জাস্ট চমৎকারভাবে এই শেয়ারটা এই জায়গাতে ভালো ভলিউম পেয়েছে। এই ভলিউমটাকে, এই 2 ভলিউমের আলোকে ছোট মনে হলেও আমি যদি এটাকে অমিট করে দিই তাহলে এইটা একটা বিশাল বড় ভলিউম ছিল। আমি জাস্ট অ্যারোটাকে সরাই দিই, এটা একটা বড় ভলিউম ছিল। এই ভলিউম দেখেন এইদিকে আশেপাশে নাই, অনেকখানি জায়গায়। এই ভলিউম নিয়ে আমার এই এলাকাটা ব্রেকআউট হয়েছে, তার মানে কিছু একটা হতে যাচ্ছে এই জায়গাতে, আমি সতর্ক হয়েছি বাস। তারপরে আমরা যখন এটা ব্রেকআউট হতে দেখেছি, যখন গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, কনফার্ম হয়ে গিয়েছি আসতে, ওই সময় ভলিউমগুলো কেমন ছিল সেটা খেয়াল করেছি এবং আমরা এই শেয়ারটাতে বাই দিয়েছি। 29 টাকার নিচে আমাদের, 29 টাকার এরকম 29 টাকার মধ্যে আমাদের শেয়ারটা বাই ছিল, শেয়ারটা 34 টাকা চলছে। এখন এই শেয়ারটা নিয়ে কি করব, এই শেয়ারটা নিয়ে কি করা উচিত? যারা কিনেছিলেন ভিডিও দেখে তাদের তো কিছু একটা করতে হবে। এই শেয়ারটাতে আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই তাহলে পরে এইটাকে নিয়ে কারুকাজ করার অনেক কিছু আছে। শেয়ারটা কোথায় বিক্রি করবেন, কত টাকা লাভে বিক্রি করবেন, অনেকখানি স্পেস আছে এখানে। এটা বেশ খানিকটা, শেয়ারটা একটা পর্যায়ে ছিল 173 টাকা, শেয়ারটা এখন 28 টাকা। তো এই শেয়ারটা কি শেষ হয়ে গেল কিনা, শেয়ারটা কোথায় বিক্রি করবেন, কতটুকু প্রফিট নেওয়া উচিত, এই বিষয়গুলো আমরা এখন বিবেচনাতে নিব এবং এই শেয়ারটাকে আমরা মনিটরিং করব। তো দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে কোথায় নিয়ে যায়। জেনিক জিল সম্পর্কে বক্তব্য শেষ। গত সপ্তাহে আইটি সেক্টরে আর একটা শেয়ার নিয়ে কথা বলেছিলাম, অগ্নি। আমি আগেই বলেছি যে আমি আমাদের ভিডিওটাকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা আমাদের গত সপ্তাহের যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর একটা ফলো আপ দিব, তারপরে এই সপ্তাহে মুভমেন্ট করতে পারে এমন কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আশা করি। অগ্নি সিস্টেম, অগ্নি সিস্টেম শেয়ারটা আমরা এন্ট্রি নিয়েছিলাম 25 টাকা 80 পয়সা এরকম জায়গায়, এরকম 25 টাকা 50 পয়সা থেকে 25 টাকা 80 পয়সার মধ্যে আমাদের এন্ট্রি ছিল। আমরা 2 ধাপে শেয়ারটাতে এন্ট্রি নিই। 26 টাকায় আমরা আবার এন্ট্রি নিই এই শেয়ারটাতে, এই ক্যান্ডেলে। কেমন শেয়ারটা দেখেন অনেকখানি উপরের দিকে উঠে গিয়েছে। এই শেয়ারটা তাহলে এখন আমরা কি করব, কোথায় প্রফিট নিব, কোথায় প্রফিট টেক করব, এই বিষয়গুলো আমাদের এখন সেট করতে হবে। শেয়ারটা প্রফিট দিয়ে দিয়েছে প্রায় 15%-এর মতো। এই এখন আমাদের পরিকল্পনা করাটা জরুরি, কেমন।
তো আমরা এখন ঠিক করব যে শেয়ারটা আমরা কোথায় সেল দিতে পারি বা কোথায় আমরা শেয়ারটাতে সম্ভাব্য রি এন্ট্রিও হতে পারে, এই বিষয়গুলো এখন পরিকল্পনা করতে হবে। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, শেয়ারটা দেখেন খুবই চমৎকার। শেয়ারটা আমরা কেন কিনেছিলাম 26 টাকা রেটে, প্রশ্ন আসতেই পারে। শেয়ারটা চমৎকার একটা ব্রেকআউট হয়েছিল এই জায়গাতে, ভালো ভলিউম নিয়ে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, কেমন কোথায় শেয়ারটা মুভ দিচ্ছে, শেয়ারটা কিভাবে মুভ দিচ্ছে, শেয়ারটা কেন কিনছি। ব্রেকআউট এবং রিটেস্ট কমপ্লিট করেছিল শেয়ারটা, রিটেস্ট করার পরে শেয়ারটা উপরের দিকে উঠছে, শেষ হয়ে গিয়েছে, এরকম ভাবার কোনো কারণ নাই। একটু ক্ষমা করবেন প্লিজ। ওকে, তো ঠিক আছে, আমরা এখানে আমাদের একটা ছোট্ট রেজিস্ট্যান্সের মুখে শেয়ারটা পড়েছে। এই রেজিস্ট্যান্সে আশা করি অগ্নি সিস্টেম রিকভারি মানে ওভারকম করবে এবং শেয়ারটা উপরের দিকে যাওয়ার স্পেস তৈরি হবে। আশা করছি এই শেয়ারটার সামনে ভালো হওয়ার সুযোগ আছে। তারপরেও 26 টাকা 27 টাকায় আমরা শেয়ারটা কিনেছি। আমরা 15% প্রফিটে অলরেডি রান করছি অগ্নি সিস্টেম নিয়ে। গত সপ্তাহে আলোচনায় ছিল, এই শেয়ারটা নিয়ে আসছি, এই জন্য আজকে ফলো আপ শেয়ারে কেডিএস শেয়ারটা আমাদের গত সপ্তাহে আলোচনায় ছিল। এই শেয়ারটা সুন্দর, কেডিএস শেয়ারটা আমাদের এইখানে চমৎকার একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে ক্রস করার চেষ্টা করছে। এটা খুব শক্ত একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া, এবং আশা করছি কেডিএস এই আপনার 52 টাকা থেকে 50 টাকা থেকে 52 টাকাতে যে রেজিস্ট্যান্সের মুখে পড়েছে, এই রেজিস্ট্যান্স সে পার করে যাবে, এবং যদি রেজিস্ট্যান্স পার করতে পারে তখন আমি এই শেয়ারটা নিয়ে আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ, যে কোথায় শেয়ারটা বাই করা যায়। এই শেয়ারটা কোনো অবস্থাতেই 49 টাকা এই লেভেলটার নিচে, আমাদের এটা স্টপ লস পয়েন্টও খুব বেশি দূরে না, 47 টাকা এরকম জায়গাতে আমাদের স্টপ লস পয়েন্ট। এখান থেকে শেয়ারটা মুভ করার চেষ্টা করছে কেডিএস। আশা করছি কেডিএস আমাদেরকে হতাশ করবে না ইনশাআল্লাহ। একটা সম্ভাবনাময় শেয়ার, একটা অপার সম্ভাবনাময় শেয়ার কেডিএস। ওকে, কাশেম ড্রাইসেল কাশেম ইন্ডাস্ট্রিজ, এখন নাম চেঞ্জ হয়ে গেছে শেয়ারটার, কাশেম ইন্ডাস্ট্রিজ। আমরা এটা এন্ট্রি নিয়েছিলাম। আমি বারবারই বলি যে বাইল্যাটারাল প্যাটার্নগুলো আমার খুব পছন্দের। অনেকগুলো বাইল্যাটারাল প্যাটার্ন আছে, যেমন রেক্টাঙ্গেল, তারপরে হচ্ছে ট্রায়াঙ্গেল, এগুলো সব হচ্ছে বাইল্যাটারাল প্যাটার্ন। যেদিকে ব্রেকআউট হবে প্রায় সেদিকেই যাবে। তো যাই হোক, আমাদের এখানে চমৎকারভাবে এটা ব্রেকআউট হয়েছিল এই ক্যান্ডেল দিয়ে। ব্রেকআউটটা বলবেন অনেকেই যে না, ব্রেকআউটও ঠিক মতন হয়নি, আপসাইড রিজেকশন আছে, কিন্তু আমরা ওইটাকে ওভাবে দেখবো না। এটা ব্রেকআউট করেছে ভালো ভলিউম নিয়ে, এটা ব্রেকআউট। আমার ভলিউমের দিকে তাকাবো। আমি আগেই বলেছি যে ক্যান্ডেল এবং ভলিউমগুলো যদি আমরা একসাথে করতে পারি, যদি ক্যান্ডেলের সাথে ভলিউমের যোগসূত্র আমরা করতে পারি, তাহলে পরে আমরা অনেক চিত্র খুব স্পষ্টতই বুঝতে পারি। ক্যান্ডেলের সাথে ভলিউম, তারপরে কিছু প্যাটার্নের ব্রেকআউট, কোন প্যাটার্নগুলো ব্রেকআউট করে সামনে মুভমেন্ট করতে পারে, তারপরে চার্টের জোন, সুইট স্পট, এই বিষয়গুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে পরে আমাদের জন্য অ্যানালাইসিস করা খুব সহজ। অ্যানালাইসিস করব কি আমরা তো অ্যানালাইসিস করবো সাধারণত ক্যান্ডেল, তারপরে ভলিউম, সাপোর্ট, রেজিস্ট্যান্স, জোন, এগুলো দিয়েই তো। মুভিং অ্যাভারেজ, সার্টেন মুভিং অ্যাভারেজ, দেখেন আমার চার্টে অনেকগুলো মুভিং অ্যাভারেজ প্লট করা আছে, এগুলো দিয়েই তো আমরা বিশ্লেষণ করব, তাই না? আমরা এখানে এই ক্যান্ডেলটার আপসাইড রিজেকশনটাকে বিবেচনায় নিব না। আমরা ভলিউম দেখেছি, এখানে প্রচুর ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটের রিটেস্ট কমপ্লিট করেছে, আমরা এই জায়গাতে এন্ট্রি দিয়েছি। অনেকেই বলেন যে ভাই আপনি গ্রুপে দিলে পরে শেয়ারের দাম বেড়ে যায়। আমি বলি না, আমি যে শেয়ারগুলো দিই সেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস করেই দিই। এই শেয়ারটাতে যদি আমরা কিনি, সবাই মিলে কিনি, তাও এই শেয়ারটা নষ্ট হবে না। আমি এই শেয়ারটা নিজে তৈরি করছি না, এখানে হলো কেউ তৈরি করছি, স্মার্ট মানি তৈরি করছে, তাকে আমি ফলো করছি, সুতরাং আমরা কিনতে ভয় পাবো না। চমৎকার, আমাদেরকে একটা ভালো গ্যাপ দিয়ে দিয়েছে, প্রায় 12% 15%-এর একটা গ্যাপ দিয়ে দিয়েছে। ভাই সারা বছর টাকা রেখে আমরা ব্যাংকে 10% পাই না। গতকালকে একজন ব্যবসায়ী বললেন যে ভাই 20% প্রফিট, 15% প্রফিট আমরা কল্পনাই করতে পারি না এই 2 মাস 3 মাসের মধ্যে। আর সেখানে যদি আমরা এখানে 1 মাসে বা 15 দিনে 15% 20% প্রফিট পাই, সেটা অকল্পনীয় একটা প্রফিট। আমরা এটাকে বোঝার চেষ্টা করব ডেফিনেটলি। তো চমৎকারভাবে কাশেম ড্রাইসের মুভ করা শুরু করেছে উপরের দিকে, এবং এটার উপরের দিকে মুভ করার অনেকখানি জায়গা আছে। ও মোটামুটি একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া নিয়েছে উপরের দিকে। আশা করি এই শেয়ারটা আমাদেরকে হতাশ করবে না। এবং এই ব্রেকআউট রিটেস্ট দেখেন কত ভলিউম, প্রায় 42 লাখ ভলিউম। যারা এই কাজটা করলো, যে স্মার্ট মানে, সে সহসা ছাড়বে না এই শেয়ারটাকে। সুতরাং যদি কমে আসে, আমি আজকে যে শেয়ারগুলো নিয়ে ফলো আপ দিচ্ছি তার মধ্যে কাশেম ড্রাইসেল এই শেয়ারটা এন্ট্রি দেওয়া যায়। জেনিক্সিল শেয়ারটা কোথায় এন্ট্রি দেবো সেটা খুঁজতে হবে। অগ্নি সিস্টেম শেয়ারটাতে কোথায় এন্ট্রি দেওয়া যায় এটা খুঁজতে হবে। কিন্তু কাশেম ড্রাইসেল যদি আগামী দিনে আপনাকে কেনার সুযোগ দেয়, আপনি কিনতে পারেন ডেফিনিটলি।
তারপরে আমরা কেডিএস শেয়ারটা কেনা যায়, আমি আজকে ফলো থ্রু দিচ্ছি, আগামী দিনকে কেডিএস কোথায় কিনবেন, কিনা যায় কিনা, কেডিএস কাশিম ড্রাইসেল এই শেয়ারগুলোতে এন্ট্রি দিবেন কিনা সেটা বিবেচনা করবেন। প্রফিটেবল শেয়ার হতে যাচ্ছে সামনে কেডিএস, কাশিম ড্রাইসেল। আমরা সিনো নিয়ে কথা বলবো, গত সপ্তাহে ফলো আপ একটু শেষ করি। সিনো বাংলা, সিনো বাংলা শেয়ারটা নিয়ে আপনারা অনেকেই হতাশ হচ্ছিলেন, আমি হতাশ হইনি কখনো, কারণ আমি জানি যে এই মুভগুলো কোথায় হবে। আপনি যদি কোনো একটা শহরে যান এবং সেই শহরে যদি রাস্তাঘাটগুলো চেনা থাকে আপনার, তাহলে পরে আপনি অনেকটাই নিরাপদ স্বচ্ছন্দ বোধ করবেন। আমি যখনই দেখেন এখানেও সিনো বাংলা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট করেছে, সিনো বাংলা এখানেও একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া অনেকবার চেষ্টা করছিল এই জায়গাটা পার করার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, ও নিচের দিকে নেমে যাওয়ার আগে এখানে কয়েকবার সাপোর্ট খুঁজছিল, এখানে একবার উঠতে পারেনি। সুতরাং এই জায়গাটা, এই লেভেলটা 51 টাকা 50 পয়সা থেকে 52 টাকা, এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল। যখন এই লেভেলটা একই সাথে সিমেন্টেনিয়াসলি ব্রেক করে যায় এই বায়োল্যাটারাল প্যাটার্নে, তখন এটা খুব স্ট্রং একটা সিগন্যাল দিচ্ছিল যে এটা উপরের দিকে যাবে। সুতরাং আমি এই জায়গাতে 52 টাকা 50 পয়সা 53 টাকা এই লেভেল, এই শেয়ারটা কিনতে মোটেও ঘাবড়াবো না। হ্যাঁ, আমাদের এখানে কিছু সময় নষ্ট করেছে, এখন শেয়ার কেনার পরপরই প্রতিটা শেয়ার যদি জেনিক্সিলের মতন প্রফিট করতে থাকে তাহলে পারে তো মুশকিল। আমরা তো এরকম ব্যবসা পাবো না সব সময়, তাই না, যে আমি শেয়ার কিনবো বুধবারের দিন জেনেক্সিলের মতো 29 টাকায়, আর রবিবার দিন আমি বিক্রি করে দেবো 35 টাকা থেকে 37 টাকায়। এইটা আসলে ঠিক লজিক্যাল শোনায় না, বাস্তবসম্মতও শোনায় না, পৃথিবীর কেউই পারে না। যিনি এই টেকনিক্যাল অ্যানালিসিসের জনক তার পক্ষেও এভাবে প্রতিটা শেয়ার কিনবো আর ম্যাচুর ডেটে আমি 20% 15% প্রফিট নিয়ে বের হয়ে যাব, এটা অ্যাবসোলিউটলি ইম্পসিবল। তো এইটা সম্ভব না। তো দেখেন আমাদের এখানে কতদিন সময় নিয়েছে, 1 মাস মনে হয়নি এইটুকু জায়গা। 53 টাকা আমাদের স্টপ লস ছিল শেয়ারটাতে, 50 টাকার নিচে ক্লোজ হলে পরে 50 টাকার নিচে ক্লোজ একবারও হয়নি, স্টপ লস হিট করেনি। এটাই বলে দিচ্ছিল যে এটা অনেক স্ট্রং একটা পজিশন নিয়ে এসে আগাচ্ছে, আমাদেরকে নিয়ে আসছে উপরে 57 টাকা। আমরা প্রায় এখানে 53 থেকে 57, প্রায় 10%-এর কাছাকাছি একটা প্রফিট চলে আসছে অলরেডি এই শেয়ারটাতে। হয়তো সামনের দিকে আরও আগাবে, এই শেয়ারটা আমরা মনিটরিং করবো ইনশাআল্লাহ, ডেফিনেটলি। সিনো বাংলার পরে চলেন আমরা নেক্সট শেয়ারে যাই, সিল্কো আইবিপি। সিল্কো নিয়ে আমি আপনাদেরকে এর আগেও ভিডিও দিয়েছি, সিল্কো চমৎকারভাবে একটা ব্রেকআউট করেছে। কেন এই জায়গাতে ব্রেকআউট করলো একটু চিন্তা করে দেখেছি আমরা, যদি আমরা চিন্তা করে দেখি এই জায়গায় কেন আমরা শেয়ারটা কিনেছিলাম, কেন শেয়ারটা আজকে মুভ দিল, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা শেয়ারটা কিনেছিলাম এই 16 টাকার রেঞ্জে, এরকম জায়গায়, সরি আমরা শেয়ারটা কিনেছিলাম এই দিনকে, আমাদের যখন এটা ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে কোথায় ব্রেকআউট হলো এই শেয়ারটা ব্রেকআউট হয়েছিল জাস্ট এই লেভেলটা। এখানে দেখেন অনেকখানি আমার সফটওয়্যার কোনো সমস্যা হয়েছে অথবা ওদের নিজস্ব সমস্যা। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল এই সিনো বাংলাতে, এখানে বেশ কয়েকবার ট্রাই করেছে সেই জায়গাতে, ব্রেকআউট করতে পারে নাই এখানে। সো সরি, আমার কোনো এক জায়গাতে প্রবলেম হয়েছে, হয়তো আমার সফটওয়্যার বা আমার কম্পিউটারে আমি ঠিক কাজ করে সুবিধা পাচ্ছি না। এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক এরকম জায়গাতে আমরা এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করতে দেখি। ভলিউমটা দেখেন কত বিশাল ভলিউম। আমি আবারও বলি, ক্যান্ডেলের সাথে ভলিউমে যদি যোগ আমরা করতে না পারি তাহলে পরে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবো না। একটা ক্যান্ডেল এবং একটা ভলিউম অনেক তথ্য দেয় আমাদেরকে, পাশাপাশি চার্টের সুইট স্পটটা কোথায়, স্মার্ট মানি কোথায় আছে, এই বিষয়গুলো আমরা ডেফিনেটলি বিবেচনা করবো। দেখেন এই জায়গাতে আসার পরে আমার চার্টে অঙ্কন করাই ছিল যে এটা এক পরবর্তী ইম্পর্টেন্ট জায়গা, এই 16 টাকা আশেপাশে 17 টাকা এরকম জায়গাতে গিয়ে সে বেশ কিছুদিন কয়েলিং কালেক্ট করছিল শেয়ারগুলো, আমাদেরকে শেক আউট করে বের করে দিচ্ছিল। কাদেরকে বের করে দিচ্ছিল? যারা আমরা এখানে আসি, যারা ওখানে আমরা আটকা পড়ে আসি, এদেরকে সরাচ্ছিল, এদেরকে নিয়ে স্মার্ট মানি উপরে যেতে চাচ্ছিল না। ঠিক তাই ঘটেছে, চমৎকারভাবে এদেরকে বের করে দিয়ে যতটুকু পেরেছে আর কি উপরের দিকে উঠে গিয়েছে। আমরা এখানে ভলিউম কম দেখছি, ভলিউম কম দেখা মানে এখানে স্মার্ট মানির শেয়ার ছাড়ার ফুটপ্রিন্ট নাই। সুতরাং এটা খুব নিশ্চিতভাবে ধরে রাখা যেত। আমাদের প্রায় এখানে 15%-এর উপরে প্রফিট হয়ে গিয়েছে। এই শেয়ারটা কোথায় বিক্রি করব, আদৌ বিক্রি করব কিনা, ধরে রাখবো কিনা, এটা আমরা পরবর্তীতে বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সরি।
আইবিপি, সিনো বাংলা, সিলকো, সিলভা, আইবিপি, অ্যাডভেন্ট, এই শেয়ারগুলোর পাশাপাশি হচ্ছে সেন্ট্রাল ফার্মা, এই শেয়ারগুলো একই সাথে মুভ করে। তো যাই হোক, আমরা যদি আইবিপি শেয়ারটাকে দেখি, প্রাথমিকভাবে এই শেয়ারটা দেখে আমাদের কাছে ভালো লাগছে না, আপার প্রাইস রিজেক্ট হয়েছে, অনেক শেয়ার সেল হয়েছে, ভালো ভলিউম হয়েছে, কিন্তু শেয়ারটার মুভমেন্ট হচ্ছে না। আমরা একটু সাপ্তাহিক চার্ট দেখি। সাপ্তাহিক চার্ট দেখলে পরে আমরা দেখতে পাবো যে না, ও একটা চমৎকার ট্রায়াঙ্গেল পার করেছে। এইটা মানে দুশ্চিন্তা করার মতন কোনো জায়গা না। আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে, মেবি রিটেস্টও করেছে, এখন উপরের দিকে সে যাবে। আমাদের প্রথম টার্গেট 16 টাকা 40 পয়সা থাকলো, পরবর্তী টার্গেট বাড়ানো যাবে ইনশাআল্লাহ ধীরে ধীরে। কেমন? ওকে, বিডি অটোকার, বিডি অটোকার শেয়ারটা আপনারা একটু মনে রেখেন, এই শেয়ারটা এখানে থাকবে না। এর নিয়ার ফিউচার যে কয়েকটা শেয়ার এই 27 সালে উপরের দিকে যাওয়ার সুযোগ বা সক্ষমতা রাখে, বিডি অটোকার তার মধ্যে একটা। লো পেড আপ শেয়ার, খুব চমৎকার পজিশনে আছে এই শেয়ারটা। এই শেয়ারটাতে যদি আমরা দেখি, ভালো ভলিউম পেয়েছে এই শেয়ারটাতে। উপরের দিকে আমরা যদি তাকাই, উপরের দিকে আপসাইডে অনেকখানি স্পেস আমরা উপরে দেখতে পাচ্ছি, প্রায় 372 টাকা থেকে আরও উপরে শেয়ারটাকে প্রজেক্ট করা যায়। দেখা যাক শেয়ারটা কি করে, সময় কতটুকু নেয়। এখন হ্যাঁ, এটুকু হতে পারে যে আপনাকে হয়তো কিছুদিন এখানে আটকায় রাখতে পারে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে। বিডি অটোকারের ক্ষেত্রে, বিডি অটোকার যদি 240 টাকা ক্রস করে, নিতে ভুলবেন না। এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে গিফট করা থাকলো। 240 টাকা ক্রস করার পরে শেয়ারটাকে হয়তো আর ধরতে পারবেন না। তো ঠিক আছে, আমরা গত সপ্তাহে যে সমস্ত শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো নিয়ে একটা ফলো আপ দিলাম। আমরা এবার আগামী সপ্তাহের জন্য কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করবো। আগামী সপ্তাহে মার্কেট কেমন হতে পারে একটু দেখে সেটা চলে, একটু মার্কেট নিয়ে বিশ্লেষণ করে আমরা আগামী সপ্তাহে কোন শেয়ারগুলো ভালো হতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ডিএসসি এক্স, মার্কেট বাড়ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চাই মার্কেট আরও বাড়ুক এবং আমরা আশা করছি, প্রত্যাশা করছি যে আগামী 26 মানে এই 26 এবং 27 এই 2টা বছর মার্কেটে খুব ভালো ব্যবসা হবে। আমি বরাবরই আপনাদেরকে বলে আসছি যে মার্কেট নিয়ে আমরা প্যানিক হব না, মার্কেটকে আমরা আস্থায় রাখবো। আমরা প্রতিদিন চলার পথে কাউকে না কাউকে আস্থায় রাখি, আমরা মার্কেটকে আস্থায় রাখবো ইনশাআল্লাহ। মার্কেট সামনে ভালো হবে, মার্কেট সামনে এখন ভালো হচ্ছে। আমরা এখন বর্তমান কালে আছি যে হ্যাঁ, আমরা আগে বলেছিলাম সামনে ভালো হবে, সামনে ভবিষ্যৎকাল নিয়ে কথা বলেছিলাম, কিন্তু এখন বলছি যে মার্কেট ভালো হচ্ছে। আমরা এখন বর্তমান কালে আছি, তো মার্কেট সামনে আরও ভালো হবে। তবে মার্কেট এভাবে প্রতিদিনই 60 পয়েন্ট 70 পয়েন্ট 30 পয়েন্ট এভাবে বাড়বে না। মার্কেটের কিছু হেলদি কারেকশন হবে, আমরা জানি এটা হয়, এবং এই কারেকশনগুলো মার্কেটকে পরবর্তীতে উপরের দিকে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়, যে মার্কেট সামনে আরও ভালো হবে। এই ভালো হওয়ার জন্য মার্কেটের রাস্তা দরকার, তো সেই রাস্তাটা তৈরি হয় এই হেলদি কারেকশনের মধ্যে দিয়ে। হতে পারে সামনে কারেকশন, মেবি আমরা সেটা নিয়ে ঘাবড়াবো না। আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে তাকাবো, আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারের স্টপ লসের দিকে তাকাবো। মার্কেট ভালো হবে এবং আমরা আমাদের শেয়ারগুলো সিলেক্ট করার চেষ্টা করবো যে কোন শেয়ারগুলোতে আমরা আসি এবং আমরা কোন শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দিব। মার্কেট যদি কারেকশন হয়, এখানে দেখেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন করে মার্কেট উপরের দিকে উঠেছে, মার্কেট কারেকশন হলে পরে মেবি মার্কেটকে আমরা 5380-90 এরকম জায়গাতে নিয়ে আসতে পারি। মোটামুটি ধরেন 80 থেকে 70 থেকে 80 পয়েন্টের একটা কারেকশন প্রত্যাশিত হওয়া উচিত। এবং মার্কেট যেহেতু সামনে খুব ভালো হবে আশা করছি, হাতে থাকা শেয়ারগুলো থেকে সর্বোচ্চ বেনিফিটে নেওয়ার চেষ্টা করব আমরা। কেমন? বারবার শেয়ার চেঞ্জ না করে সম্ভাব্য একটা ভালো শেয়ারে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করব, এটা একটা ভালো পদ্ধতি হতে পারে। তো চলেন আমরা আমাদের আজকের শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। আজকের শেয়ারটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। বাড়তেই হবে আগামীকালকে, আগামীকালকে বাড়তেই হবে, ডু অর ডাই সিচুয়েশন, এরকম 4টা শেয়ার আলোচনা করবো যে শেয়ারগুলো পিছনে হটার কোনো সুযোগ নাই। তীব্র গতিতে হাইওয়েতে উঠে গিয়েছে, গাড়ি বিন্দু মাত্র থামলে পারে গাড়ি ছিটকাই ইয়ার থেকে, হাইওয়ে থেকে সরে যাবে, এরকম 4টা শেয়ার। যাদের খুব শক্ত নার্ভ, যারা স্টপ লস নিতে পারেন, তাদের জন্য এই শেয়ারগুলো থাকলো। যারা একটু দুর্বল বা যারা একটু ভয় পান বেশি, তারা এই শেয়ারগুলো থেকে দূরে থাকবেন। আমরা প্রথমেই আলোচনা করছি ন্যাশনাল পলিমার। শেয়ারটাতে আমরা একটা চরম নেগেটিভ ক্যান্ডেল দেখেছিলাম, একটা পিন বার। পরবর্তীতে সেই পিন বারকে ফলো করে আমাদের একটা ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেলটাতে লেন্থ বড় না থাকলে পরেও এখানে আমরা ভালো ভলিউম পাই। এই শেয়ারটা
যদি এই পিন বারের মাথা ক্রস করতে পারে 34 টাকা 50 পয়সা এন্ট্রি আসে এই ন্যাশনাল পলিমারে, তবে 34 টাকা 50 পয়সা পার করছে কিনা, পার করার সময় ভলিউমটা কেমন হচ্ছে, এই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনায় নিব। কেমন, যদি পার করতে পারে তাহলে এই শেয়ারটা সামনের দিকে আরো অনেকখানি জায়গা আছে পার হওয়ার। ওকে ফাইন। ও যদি একটু দুর্বলতা দেখায় তাহলে পরে ওকে হাইওয়ে থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। সুতরাং আমরা কেনার ক্ষেত্রে সতর্ক থাকবো এবং কেনার ক্ষেত্রে আমরা স্টপ লস অবশ্যই মানবো। আমরা শেয়ারটাতে স্টপ লস 32 টাকা 40 পয়সা এরকম জায়গাতে স্টপ লস সেট করে রাখবো। 32 টাকা 40 পয়সার নিচে শেয়ারটা নামাই যাবে না কোনোভাবে। ঠিক আছে, ন্যাশনাল পলিমারের পরে চলে সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যাল আমরা হোল্ড করছি, এই শেয়ারটা আমাদের পজিশনে আছে আমরা পজিশন করছি 4 মে থেকে। 4 মে তারিখে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলাম। আমাদের প্রায় অনেকখানি কত 20%-এর মতন প্রফিটে আছে এবং এই শেয়ারটা আরও যাওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি এই শেয়ারটা নিতে চান তাহলে পরে ডেফিনেটলি 37 টাকাতে স্টপ লস সেট করে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। ভালো ভলিউম হয়েছে শেয়ারটাতে, আমরা এই শেয়ারটাকে আরও উপরে আশা করছি ইনশাআল্লাহ। সালভো কেমিক্যাল, আমি আবারও বলি, স্টপ লস ফলো না করতে পারলে এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি দিবেন না। ও বিন্দুমাত্র দুর্বলতা দেখালে বা স্টপ লস পয়েন্ট হিট করলে পরে সেটা থাকার কোনো যৌক্তিক কারণ নাই। প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া এই শেয়ারগুলো যদি হাইওয়ে থেকে ছিটকায় পড়ে তাহলে পরে বেশ ক্ষতিগ্রস্ত হতে হবে, কেয়ারফুল। তারপর চলেন বেঙ্গল উইন্ডশর। বেঙ্গল উইন্ডশর চমৎকার, এই শেয়ারটা প্রায় একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে। এই শেয়ারটা কি শেষ হয়ে গেল? আমি সেটা মনে করি না। আমরা দেখবো এই শেয়ারটাতে অবশ্যই স্টপ লস সেট করবো আমরা 25 টাকা 60 পয়সা এরকম লেভেলে। 25 টাকা 60 পয়সা লেভেলে আমরা স্টপ লস সেট করে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা দেখবো। আমাদের প্রাথমিক টার্গেট হবে এই শেয়ারটাতে 31 টাকা থেকে 32 টাকা, ইনশাআল্লাহ পাওয়া যায় কিনা আমরা সেটা বিবেচনা করে দেখবো। নিবেন কিনা সেটা বিবেচনা করে দেখবেন বেঙ্গল উইন্ডশর। ওকে, লাস্ট একটা ভালো মানে বেশ হাইওয়েতে উঠে যাওয়া একটা শেয়ার, শাসা ডেনিম। ওকে ফাইন, শাসা ডেনিম। শাসা ডেনিম, এই 4টা শেয়ারের মধ্যে কোন শেয়ার আমি আরও শেয়ার দিতে পারতাম হয়তো, বিএসআরএম স্টিল, তারপর বিএসআরএম লিমিটেড, কিন্তু আমি ওগুলো বাদ দিয়ে এই 4টা শেয়ারই নিয়ে আসছি যেগুলো ডু অর ডাই সিচুয়েশনে আছে, বাড়তেই হবে আগামী দিন। শাসা ডেনিম, শাসা ডেনিম একটা চমৎকার এরিয়া পার করে আসছে। আমি সাপ্তাহিক চার্টে আপনাদেরকে দেখিয়েছি, আমি আবারও দেখাই। আমাদের একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করে আসছে। এই শেয়ারটা আশা করছি, শাসা ডেনিম আশা করছি উপরের দিকে উঠবে। আমাদের 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 সে যে ডাউন সাইড ছিল, ডাউন সাইডে কারেকশন মুড ছিল, সে কারেকশন মুড ক্রস করে গিয়েছে। আশা করছি এই শেয়ারটা আমাদেরকে হতাশ করবে না। আমার উপরের দিকে আপসাইডে অনেকখানি স্পেস আছে এবং 27 টাকা পাওয়া উচিত এই শেয়ারটাতে, আল্লাহ মানো। ঠিক আছে, আমি আপনাদেরকে এবার একটু ঠান্ডা শেয়ার দিই। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই ধরনের শেয়ারগুলো এন্ট্রি দিব না, একটা ঠান্ডা শেয়ার নিয়ে আলোচনা করি বা চলেন। একদম বটমে পড়ে আছে এই ধরনের কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি, চলেন। জেমিনি সি ফুড, জেমিনি সি ফুড অনেক উপর থেকে পড়ে বর্তমানে একদম বটম লেভেলে পড়ে আছে। শেয়ারটাতে একটা ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট হয়েছে, রিটেস্ট করেছে শেয়ারটা। আমাদের এইখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে, সাপ্লাই এবং ডিমান্ডটাকে সে ক্রস করতে পারেনি। যদি ক্রস করতে পারে 123 টাকা 30 পয়সা আপনি কি নেবেন? যদি নেন তাহলে স্টপ লস কোথায় হবে? আপনার স্টপ লস হবে শেয়ারটাতে 116 টাকা। একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে এবং এই শেয়ারটা যদি মুভ করে তাহলে উপরের দিকে উঠার অনেকখানি স্পেস তৈরি হবে। যদিও শেয়ারটা জেড ক্যাটাগরির শেয়ার একটা, এরা সম্ভবত এজিএম করেনি বা বোর্ড মিটিং করেনি বা এই ধরনের কিছু একটা ঝামেলা নিয়ে শেয়ারটা জেটে চলে গিয়েছে বিসিসিআইর সাথে, এআর এর সাথে। তা না হলে শেয়ারটা এতখানি নিচে নামতো না। এই যে জেমিনি সি ফুড। হাক্কানি পালস, এটাকে আমি লো প্রাইজই বলছি, কেননা ও শেয়ারটা উঠে গিয়ে অনেক দিন এখানে ভোগালো। হাক্কানি পাল্পের ক্ষেত্রে ঠিক এরকম জায়গা যদি পার করতে পারে 83 টাকা 84 টাকা এন্ট্রি দিবেন কিনা বিবেচনা করে দেখতে পারেন। হাক্কানি পাল্প একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে।
ফরচুন, এই ফরচুন শেয়ারটা নিয়ে একটা মজার কাহিনী আছে। আইসিবি খুব হাই রেটে শেয়ারটা কিনে রেখেছে, 80 টাকা 90 টাকা এরকম জায়গাতে, এবং তারা খুব ব্যাপকভাবে ধরা খেয়ে আছে এই শেয়ারটাতে। তা আমাকে যেই বলে যে আমি একটা শেয়ার কিনতে চাই, আমাকে একটা শেয়ার দেন, লো প্রাইসে থাকা শেয়ার দেন, আমি কিনবো, তা আমি তাকে এই শেয়ারটা সাজেস্ট করি। আমাকে কিছুদিন আগে একজন ফোন দিচ্ছিলেন যে আমার মেয়ের জন্য আমি কিছু শেয়ার কিনে রাখতে চাই, ছোট বাচ্চা মেয়ে, তো আমাকে কিছু শেয়ার দেন। তো আমি তাকে বলেছিলাম যে ফরচুন শেয়ারটার দিকে একটু তাকান, এই শেয়ারটা কিনে রাখেন, সামনে এই শেয়ারটা ভালো করবে, হয়তো টেকনিক্যালি সিগন্যাল দিচ্ছে। আর পাশাপাশি আইসিবির কাছে এই শেয়ারটা হাই রেটে কেনা আছে, যারা একটু বটম প্রাইসে শেয়ার কিনে একটু নিশ্চিন্তে থাকতে চান তাদের জন্য এটা একটা ডেফিনেটলি ভালো শেয়ার হতে পারে ফরচুন। এবং আইসিবির কাছে কি কি শেয়ার আছে এগুলো একটু বাছাই করে দেখেন, দেখে সেই শেয়ারগুলোতে এন্ট্রি দিলে পরে আশা করি আগামী দিনগুলোতে এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন। তো আমি জানি না কি কি শেয়ার আছে আইসিবির কাছে, এই ফরচুনটা আছে, এটা আমার মানে মাথার মধ্যে ছিল, এই জন্য ফরচুনটাকে আমি রাখছি সাথে। তারপরে চলেন সাপোর্ট। সাপোর্ট শেয়ারটা সুন্দর একটা ব্রেকআউট হয়েছে, এই শেয়ারটাতে আমাদের এইখানে সাপোর্টে আমাদের এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা পার করার সাপেক্ষে আমরা এন্ট্রি দিব কিনা এটা আমরা বিবেচনা করে দেখব। কত সেটা? এই 50 টাকা, 49 টাকা 90 পয়সা পার করলে আমরা সাপোর্টে এন্ট্রি দিব কিনা বা দেওয়া উচিত হবে কিনা সেটা আমরা বিবেচনা করে দেখবো। এটা একটা সম্ভাবনাময় শেয়ারও হতে পারে। লাস্ট ওয়ান আজকে, জে এইচ জে মাই হসপিটাল, ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার, এটা শেয়ারগুলোতে ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেশ কিছু শেয়ারের মুভমেন্ট হয়েছে, এটা একটা মোটামুটি লো পেড আপ শেয়ার, আশা করছি এই শেয়ারটা আমাদেরকে হতাশ করবে না। এটা বটম লেভেলেই পড়ে আছে, আমরা যদি দেখতে পাই খুব একটা মুভমেন্ট হয়নি। যারা বটম লেভেলের শেয়ার পছন্দ করেন, যারা কম দামে শেয়ার কিনতে পছন্দ করেন, তাদের জন্য জেএমআই হসপিটাল শেয়ারটা থাকলো, এটা একটা ভালো শেয়ার হতে পারে। কেমন? তো তাহলে আমরা কি কি শেয়ার দিলাম বলেন? বটম লেভেলে পড়ে থাকা শেয়ারগুলোর মধ্যে কেডিএস থাকলো একটা, কেডিএস রেটটা হচ্ছে আপেক্ষিক ভাই। কেডিএস মনে হতে পারে আপনার কাছে যে হাই প্রাইস, কেডিএস কিছুদিন আগেও 40 টাকার ঘরে ছিল, এখন আমি 42-52 টাকার রেটে কিনবো, 12 টাকা বেড়ে আসছে, এটা আপেক্ষিক একটা বিষয়। অনেক হাই প্রাইসে থাকা একটা শেয়ারও লো প্রাইস হতে পারে, আবার লো প্রাইসে থাকা একটা শেয়ারও হাই প্রাইস হতে পারে। একটা শেয়ার কে আমরা কিভাবে বিবেচনা করব, কিভাবে একটা শেয়ারকে মূল্যায়ন করবো, সেটা পারিপার্শ্বিক অবস্থা সবকিছু অনেক কিছু নিয়ে নির্ভর করে। তো লো রেটে থাকা শেয়ারগুলোর মধ্যে কেডিএস, জেএমআই হসপিটাল, তারপরে এই দুইটা শেয়ার থাকলো। আরও যে শেয়ারগুলো আলোচনা করলাম এর মধ্যে কাশেম ড্যাসের দিকে খেয়াল রাখতে পারেন, যে শেয়ারগুলো লো প্রাইসে পড়ে আছে, এই শেয়ারগুলো থাকলো। আর হাই প্রাইসে কিছু শেয়ার দেওয়া থাকলো, আপনারা সেগুলো থেকে বেছে নিন। তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিও, আশা করি সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আজকে এই পর্যন্তই থাক। তো আপনারা জানেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপটাতে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি। যদি কেউ সেই গ্রুপে যুক্ত হতে চান তাহলে পরে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করছি, 019219311195, সরি 95। আমাদের আর কোনো গ্রুপ নাই, কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে এই নামে আর একটা গ্রুপ আছে কিনা। না, আমাদের এই একটাই গ্রুপ, এই একটা নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, 019219311195। কেউ যদি বিভ্রান্ত হন তাহলে নিজ দায়িত্বে সেটা সংশোধন করে নেবে।